আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই টাইপে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, টাইপ 5-এর নাম আমরা দিয়েছি অন্যান্য, তার কারণ হচ্ছে আসলে আমরা 4টা টাইপে ভাগ করার পরেও আমাদের বেশ কিছু প্রশ্ন থেকে যায় যেটাকে আসলে আমরা নির্দিষ্ট কোনো টাইপের মধ্যে ফেলতে পারি না বা নির্দিষ্ট কোনো টাইপে রাখতে পারি না, যে কারণেই হচ্ছে আমরা টাইপ 5-এ জাস্ট আলাদা কিছু এমসিকিউ আলোচনা করব, যেখানে আমরা 37 থেকে 45 সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি হচ্ছে আমাদের 37 নম্বর প্রশ্নে কি বলা আছে। দেখো, আমাদের 37 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসাহের কোনটি দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের রয়েছে। অর্থাৎ আমার ব্যবসাহের কোন জিনিসটা সরকারের যে সংশ্লিষ্ট পক্ষগুলো রয়েছে ওই পক্ষগুলোর দেখার সম্পূর্ণ অধিকার আছে। অর্থাৎ তারা যখন দেখতে চাইবে তখন তাদেরকে আমার এই জিনিসটা প্রদর্শন করতে হবে। যেমন আমরা যদি একটু চিন্তা করে দেখি যে বিনিয়োগের সঠিক ব্যবহার, আমার ব্যবসায় কারা বিনিয়োগ করলো, ওই বিনিয়োগটা আমি কোথায় খরচ করলাম, এই বিষয়ে আমি সরকারকে জবাবদিহি করতে বাধ্য না। সরকার এই বিষয়ে আমাকে কোনো জোর করতে পারবে না যে তুমি আমাকে এটার হিসাব দাও। অথবা আর্থিক ফলাফল ও অবস্থা, আমার প্রতিষ্ঠানের এখন বর্তমানে ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন, এটাও আসলে আমি সরকারকে বলতে বাধ্য না, বা সরকারও আমাকে এই বিষয়ে কোনো জোর জবরদস্তি করতে পারে না যে তোমার অবস্থাটা কেমন এটা তুমি আমাকে বলো। আবার আমি বলতে পারি আয় ও ব্যয়, আমার প্রতিষ্ঠানে কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, এই বিষয়টাও কিন্তু আমি সরকারকে বলতে বাধ্য না। তাহলে আমি সরকারকে বলতে বাধ্য কোনটা, সেটা হচ্ছে কর আদায় ও পরিশোধ। অর্থাৎ আমি যখন কোনো পণ্য বিক্রি করতেছি তখন কিন্তু সরকারের তরফ থেকে আমি করটা নিয়ে রাখতেছি। যেমন একটু খেয়াল করে দেখো, আমরা সবাই জানি বাংলাদেশে ভ্যাট বা ট্যাক্সের হার হচ্ছে 15%। অর্থাৎ আমি যখন 100 টাকা দিয়ে কোনো পণ্যদ্রব্য ক্রয় করতেছি এর মধ্যে 15 টাকা ভ্যাট আছে, এর মধ্যে 15 টাকা কি আছে, ভ্যাট আছে, অর্থাৎ মূল্য সংযোজন কর আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে। এই ভ্যাটের টাকাটুকু বিক্রেতা আমার কাছ থেকে নিয়ে রাখে। 100 টাকার সাথেই ওই 15 টাকা, ভালো মতো খেয়াল করো ভাইয়া, এই 100 টাকার মধ্যে যদি 15 টাকা ভ্যাট থাকে তার মানে ওই পণ্যের দাম হচ্ছে 85 টাকা, আর সরকারের ভ্যাট হচ্ছে পণ্যের দাম হচ্ছে 85 টাকা, আর সরকারের ভ্যাট হচ্ছে 15 টাকা। তো বিক্রেতা কি করতেছে, একসাথে 100 টাকা নিয়ে রাখতেছে। বিক্রেতা তখন কি করবে, এই 85 টাকা তার কাছে রেখে বাকি যেই 15 টাকা রয়েছে এটা সরকারকে দিয়ে দিবে। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু কর আদায় করতেছে, তাই না? এবং এই যে 15 টাকা আদায় করলো, এরকম করে তো বহু মানুষের কাছ থেকে সে 15% করে ভ্যাট আদায় করবে, তাই না? ওই ভ্যাটের টাকাটা তিনি কি ঠিকভাবে সরকারকে পরিশোধ করছে কিনা এটাও কিন্তু সরকারের সংশ্লিষ্ট পক্ষ যারা রয়েছে তারা জানতে চাইতে পারে এবং তাদেরকে এই জিনিসটা আমাদের জানাইতেও হইতে পারে, তাই না? এই কারণে সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহের দেখার বা জানার পূর্ণ অধিকার রয়েছে কিসের ভাইয়া, সেটা হচ্ছে কর আদায় ও পরিশোধের যেই হিসাবটা সেই জিনিসটা তাদের জানার পরিপূর্ণ অধিকার কিন্তু আছে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 38-এ। দেখি 38 নম্বর প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 38 ভাইয়া, 38 নম্বর প্রশ্নে বলেছে, একটু উপরে চলে গেছে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। 38 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। দেখো, সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে কোনো একটা ব্যবসায়ের সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে CSR, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাই না? তো প্রত্যেকটা ব্যবসায়েরই একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। তা আমাকে অপশনে জিজ্ঞাসা করা, মানে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে নিচে যেই 4টা অপশন আছে এর মধ্যে কোনটা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। দেখো, ব্যবসায়ের মূলধন গঠন করা এটা আসলে ব্যবসায়ের কোনো সামাজিক দায়িত্ব না। ব্যবসা প্রতিষ্ঠান এটা তার নিজস্ব প্রয়োজনেই এই মূলধনটা তিনি গঠন করে থাকেন। শ্রমিকের বেতন বৃদ্ধি করা, দক্ষ শ্রমিকের বেতন বৃদ্ধি, এটাও প্রতিষ্ঠান তার নিজের স্বার্থেই করে।
পরিশ্রমী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা, এটাও প্রতিষ্ঠান তার নিজের স্বার্থেই করে থাকে। মেধাবীদের বৃত্তি প্রদান করা, এইটা কিন্তু ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার অংশ, বা আমরা এটা বলতে পারি হচ্ছে CSR এর একটা পার্ট। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা মেধাবী তাদেরকে কি করা, শিক্ষাবৃত্তি প্রদান করা। তোমরা খেয়াল করে দেখবা যে SSC পরীক্ষার পরে, HSC পরীক্ষার পরে বিভিন্ন ব্যাংক কী করে, অনেক মোটা অঙ্কের টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে, এবং ওই শিক্ষাবৃত্তি কিন্তু যে হচ্ছে 2 পয়েন্ট পায় পাস করছে তাকে কিন্তু দেয় না, যে 3 পয়েন্ট পাইছে তাকে কিন্তু এই বৃত্তি দেয় না। বৃত্তিটা দেওয়া হয় কাকে, যারা অনেক মেধাবী। মেধাবী বলতে আমরা তোর মেধাবীটা মূল্যায়ন করি কিভাবে, রেজাল্টের মানদণ্ডে। তো রেজাল্টের দিক থেকে যারা অনেক বেশি মেধাবী তাদেরকে কিন্তু কি করা হয়, পরবর্তীতে এই বৃত্তিগুলো প্রদান করা হয়। তো এর ফলে কিন্তু তাদের ব্যবসায়িক কোনো উন্নতি হয় না, ব্যবসায়িক কোনো স্বার্থ কিন্তু হাসিল হয় না, কিন্তু এরপরও তারা এই খরচটা বা এই ব্যয়টা তারা করেন তারা সামাজিক দায়বদ্ধতা হিসাবে। কী হিসাবে? সামাজিক দায়বদ্ধতা হিসাবে। ওকে, এরপরে দেখুন নিচের কোনটি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা? একটি প্রশ্ন দুইবার আসছে, এটার উত্তরও কি? গ। আচ্ছা, এর বলছে সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? দেখো, সরকার, গভর্নমেন্ট, সে কিন্তু আয় করে, সে কিন্তু ব্যয় করে। সরকারের ব্যয়ের কাজই হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন করা, অর্থাৎ রাষ্ট্রের পরিচালনার জন্য। খেয়াল করো ভাইয়া, সরকার মূলত টাকা খরচ করে মূলত 3টা জায়গায় তারা টাকা খরচ করে। প্রথমত তারা টাকা খরচ করে হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য। দ্বিতীয়ত তারা টাকা খরচ করে রাষ্ট্র পরিচালনার জন্য। তৃতীয়ত তারা টাকা খরচ করে রাষ্ট্রের নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য সরকারের ব্যয়ের অনেক বড় 3টা অংশই হচ্ছে এইগুলো। রাষ্ট্রের উন্নয়ন মানে রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ, সেতু, তারপরে ফ্লাইওভার, এগুলো করা, বিভিন্ন সামাজিক কাজে খরচ করা, ধর্মীয় কাজে খরচ করা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, এগুলো হচ্ছে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ। এটার জন্য কিন্তু তারা টাকা খরচ করে। রাষ্ট্র কিছু ভর্তুকি প্রদান করে। আমরা যখন এই যে তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় হয়তো বা অনেক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে, তো সরকার ওইখানে ভর্তুকি দেয়। কিন্তু রাষ্ট্রের পরিচালনার অনেক বড় একটা অংশ আছে, যেমন হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, তাদের বিভিন্ন বোনাস দিতে হয়, তাদের বিভিন্ন আপ্যায়নের খরচ, XYZ অনেকগুলো তারা খরচ করে। কিন্তু আরেকটা খরচ হয় রাষ্ট্রের প্রতিরক্ষা খাতে, রাষ্ট্রের নিরাপত্তা খাতে। রাষ্ট্র বা সরকার আমাদের রাষ্ট্রটাকে নিরাপদ রাখার জন্য, বহির্বিশ্বের শত্রুদের কাছ থেকে আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য তারা কিছু টাকা ব্যয় করে থাকেন, যেটাকে আমরা বলতেছি নিরাপত্তা খাতে। তো এই টাকাগুলো কখনোই কিন্তু সরকার বা সরকার প্রধান তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিয়ে আসে না, বা তার ব্যক্তিগত অর্থ কিন্তু এই জায়গায় তারা খরচ করে না। তাহলে খরচটা করে কোন জায়গা থেকে? এই টাকাগুলোই জনগণের কাছ থেকে নেওয়া হয়। কিভাবে নেওয়া হয়? রাষ্ট্র জনগণের কাছ থেকে ভ্যাট নেয়। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা হচ্ছে মূল্য সংযোজন কর। রাষ্ট্র জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, ইনকাম ট্যাক্স বলতে পারি বা পার্সোনাল ট্যাক্স বলতে পারি, তাই না? যে আমি আমার আয়ের উপর একটা নির্দিষ্ট পরিমাণের টাকা সরকারকে দিয়ে দিব। সরকার কি করে ভাইয়া? সরকার কাস্টমস নেয় বা হচ্ছে শুল্ক নেয়। আমরা যখন বিদেশ থেকে কোনো গাড়ি, কোনো যন্ত্র বা কোনো কিছু বাংলাদেশে নিয়ে আসি, সরকারকে তখন শুল্ক দিতে হয়। তো এগুলো হচ্ছে সরকারের আয়ের অনেক বড় একটা উৎস। এই জিনিসগুলো সরকারের আয়ের অনেক বড় একটা উৎস। তাহলে আমাদের কাছে যেহেতু সরকারের আয়ের উৎস জানতে চাওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে দেওয়া আছে ভ্যাট। এই ভ্যাট, এটা সরকারের আয়ের অনেক বড় একটা অংশ। ভ্যাটের আরেকটা নাম হচ্ছে মূসক। মূসক মানে হচ্ছে মূল্য সংযোজন কর। মূসক মানে কি? মূল্য সংযোজন কর। ওকে, এরপর একটু খেয়াল করে দেখি এর পরের প্রশ্নটা, আমাদের প্রশ্ন নাম্বার 41। আচ্ছা, আমাদের 41 নম্বর প্রশ্নে কি বলা আছে? কর, শুল্ক, ভ্যাট ধার্য এবং আদায় করেন কে? ভাইয়া, কর, শুল্ক, ভ্যাট এগুলো ধার্য করেন সরকার, এগুলো আদায় করে কে? সরকার। কারণ যেহেতু এটা সরকারের আয় বা সরকারের ইনকাম, তো এগুলো আসলে সরকারই কি করে? এগুলো আদায় করে, বা এগুলো হচ্ছে তারা ধার্য করে। এইগুলো পুরোটা সরকারের কাজ। হ্যাঁ, আচ্ছা, নিজের কাজের জন্য
তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে কি বলে? নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে বলা হয় জবাবদিহিতা। দেখো, দায়বদ্ধ থাকা মানে কি? আমি যা কিছুই করি না কেন। আচ্ছা, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নম্বর 43-এ। 43 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রশ্ন নম্বর 43 বলা আছে, সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞানের করণীয়। সমাজ ও পরিবেশের জন্য হিসাব বিজ্ঞান কি করতে পারে? দেখো, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, এইটাই হিসাব বিজ্ঞান করে তার প্রতিষ্ঠানের জন্য, তার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের আগ্রহী ব্যবহারকারীদের জন্য। তারা কি করে? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করে বা নিরূপণ করে। আচ্ছা, তাহলে সমাজের জন্য বা পরিবেশের জন্য কি করে? পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামালের জন্য ব্যয় করা। দেখো, একটা পণ্য আছে, মনে করো যে আমি একটা পণ্য উৎপাদন করব, উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো লাগবে, একটা কাঁচামাল আমি ব্যবহার করতে পারি। ওই কাঁচামাল ব্যবহার করার ফলে হয়তোবা আমি অনেক কম খরচে কাঁচামালটা ব্যবহার করতে পারবো, কিন্তু এতে করে পরিবেশ দূষিত হবে। ওই কাঁচামালের ফলে পরিবেশ দূষিত হবে। আবার আরেকটা কাঁচামাল আমরা ব্যবহার করতে পারি, যেটার ফলে হয়তোবা আমার কিছুটা খরচ বেশি হবে, কিন্তু পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকবে। যেমন একটা সময় হচ্ছে এই যে এখন যে আমাদের শিল্প কারখানাগুলো, একটা সময় এই শিল্প কারখানাগুলো ছিল কয়লা ভিত্তিক শিল্প কারখানা। কয়লা ভিত্তিক শিল্প কারখানা হওয়ার সুবিধাতে কয়লার খরচ কম লাগতো এবং সহজে কাজ করা যাইতো, তাই না? কিন্তু অসুবিধা হইতো এইটা, এর ফলে আমাদের পরিবেশটা মারাত্মকভাবে দূষিত হইতো। এখনকার শিল্প কারখানাগুলোতে কি করা হয়? কয়লাটাকে রিপ্লেস করে এখন গ্যাস ব্যবহার করা হয়। এর ফলে খরচ কিছুটা বেড়ে গেলেও পরিবেশের ভারসাম্যটা কিন্তু রক্ষা করা যাচ্ছে। তার মানে সমাজের জন্য আমরা এটা করতে পারি, পণ্য তৈরিতে যে র ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করব ওইগুলো যেন পরিবেশ বান্ধব হয়, সেটা আমরা করতে পারি। আচ্ছা, আবার সমাজের জন্য আমরা কি করতে পারি? যে সকল মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করতে পারি। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করার দুইটা কারণ হইতে পারে। এক, মেধাবী শিক্ষার্থীদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা, তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া, যে বাবা তুমি পরিশ্রম করে একটা ভালো ফলাফল করছো, না এটা হচ্ছে তোমার উপহার। দ্বিতীয় একটা কাজ আমরা করতে পারি, যারা হচ্ছে কিছুটা মানে তুলনামূলক গরিব বা হচ্ছে অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল না, বাট তার পোটেনশিয়াল আছে, সে আসলে মেধাবী, সে তার মেধার একটা প্রমাণ দিয়ে ফেলেছে ইতিমধ্যে, তো তাদেরকেও আমরা ওই শিক্ষাবৃত্তিটা দিতে পারি, যাতে করে তার সামনের দিনের পড়াশোনাটা যেন ঠিকভাবে থাকে। এরকম মেধাবী একটা সন্তান বা মেধাবী একটা শিক্ষার্থীর পড়াশোনাটা যেন টাকা পয়সার জন্য থেমে না যায়। তো এই দুইটা কাজ আসলে আমরা কিসের জন্য করতে পারি? সমাজের জন্য বা পরিবেশের জন্য করতে পারি। আচ্ছা, 43-এর পরে এরপর আমরা একটু দেখি এরপর আর কোনো এমসিকিউ আছে কিনা। 44 নম্বর প্রশ্নে কি বলা আছে? দেখো, সরকারের আয়ের উৎস হলো, সরকার কোন কোন জায়গা থেকে আসলে আয় করে বা সরকার কোন কোন জায়গা থেকে আসলে উপার্জন করে, তাই না? আমরা কিছুক্ষণ আগে এটা আলোচনা করছিলাম যে সরকার কি করে, আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নেয়, আমাদের কাছ থেকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেয়, আমাদের কাছ থেকে শুল্ক বা হচ্ছে কাস্টমস নেয়, এর মাধ্যমে কিন্তু তারা আয় করে থাকে, তাই না? তাহলে আমরা এই যে অপশনে দেখতে পাচ্ছি ভ্যাট আছে, শুল্ক আছে, এই যে বিভিন্ন উৎস হতে কর কর্তন। এই জায়গায় আমার ব্যাপারটা কেমন জানো, মানে একটা তো হচ্ছে আমি আমার আয়ের উপরে ইনকাম দিচ্ছি, এছাড়া অনেক কিছুর উপরে কর দিতে হয়, যেমন জমির উপরে খাজনা দিতে হয় আমাদেরকে, মানে জমি আমার, আমি আমার টাকা দিয়ে জমি কিনছি, কিন্তু ওই টাকার উপরে মানে ওই জমির উপরে সরকারকে খাজনা দিতে হয়। খাজনা দিতে হয় এই চিন্তা থেকে যে দেশের মধ্যে যত জমি বা যত সম্পদ আছে সব কিছু সরকারের, ওই খাজনার বিনিময়ে জমিটা আমি ভাড়া নিচ্ছি সরকারের কাছ থেকে, তো ওই খাজনার টাকাটা কিন্তু দিতে হয়, এবং পরপর কয়েক বছর খাজনা না দিলে তখন কিন্তু জমির আবার মালিকানা বাতিল হয়ে যায়। তো এরকম অনেক উৎস আছে, যেই উৎসগুলো থেকেও কিন্তু সরকার আয় করে থাকে, তাই না? তার মানে কি, বিভিন্ন উৎস হতে কর কর্তন, এটাও কিন্তু সরকারের আয়ের একটা উৎস, অর্থাৎ আমরা উত্তর হিসাবে বলতে পারি 1, 2 এবং 3। ওকে, এরপর আমরা আসি 45 নম্বর প্রশ্নে। বলা আছে যে নিচে কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখে? নিচের কোনটি সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ে সরকারের সহায়ক ভূমিকা পালন করে? হিসাব বিজ্ঞানের ফলে আমরা কি করতে পারি? টাকা পয়সার একটা যথোপযুক্ত হিসাব রাখতে পারি।
হিসাব সংরক্ষণ করতে পারি, হিসাব তালিকা প্রস্তুত করতে পারি। তো কর বা রাজস্ব আদায়, যেটাকে আমি রাজস্ব বলতেছি সেটাকে করও বলতে পারি, কর বা রাজস্ব আদায় এটাও কিন্তু কি করে আমাদের অনেক বেশি সহায়ক একটা ভূমিকা পালন করে। আমার কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো এই ৪৫ নম্বর প্রশ্নের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ে তো আসলে কোনো সৃজনশীল নাই, এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ প্রশ্নগুলোই আসে। আমি আশা করছি এই ৪৫টা প্রশ্ন যদি তোমরা কেউ ভালো করে পড়তে পারো, ৪৫টা প্রশ্নের জন্য আমরা যে আলোচনাগুলো করেছি, ৪৫টা প্রশ্নে আমরা প্রায় 5টা পর্বে ভাগ করে আলোচনা করেছি, এই আলোচনাগুলো যদি তোমরা মন দিয়ে শুনতে পারো, আশা করছি এই অধ্যায় থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন দেখ না কেন তুমি সেটার উত্তর করতে পারবা। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।